কি বলছে দেখো, সুর শলাকা দিয়ে একটি নির্দিষ্ট কম্পনের শব্দ তৈরি করা যায়। নির্দিষ্ট কম্পনের শব্দ বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, তোমরা কম্পন কি জিনিস এটা কি জানো? জি স্যার। আচ্ছা, তাহলে এই স্যার যেখানে এটাকে কি কম্পাঙ্ক বলে না? আহ কম্পাঙ্ক, কম্পাঙ্ক এবং কম্পনের মধ্যে যে ডিফারেন্স, এই জিনিসটা দেখো। যে কম্পন হচ্ছে কোনো জিনিসটা কাঁপতেছে, তাহলে আমি সেটাকে বলতেছি যে হ্যাঁ সেটার মধ্যে একটা কম্পন তৈরি হয়েছে, ঠিক আছে। আর কম্পাঙ্ক, হ্যাঁ কম্পাঙ্ক হচ্ছে কম্পন পরিমাপের একটা রাশি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওকে। জি স্যার। কম্পাঙ্ক হচ্ছে কম্পন পরিমাপের রাশি। আর কম্পন জিনিসটা হচ্ছে তোমার, ধরো যে কোনো একটা জিনিস কাঁপতেছে, ধরো যে কোনো একটা স্প্রিং আপ ডাউন করতেছে, তো সেটাকে বলা যায় কম্পন। ঠিক আছে। ধরো যে তুমি তোমার হাতের কলমটাকে বারবার এদিক ওদিক করে নাড়াচ্ছ, এটা হচ্ছে কম্পন। স্যার ভূমিকম্প একটা কম্পন না? বুঝিনি। স্যার ভূমিকম্প একটা কম্পন না? হ্যাঁ, ভূমিকম্প একটা কম্পন, কিন্তু এটা হাই ফ্রিকোয়েন্সি কম্পন। হাই ফ্রিকোয়েন্সি কম্পন মানে কি জানো? স্যার যেইটা মানে বেশি কম্পন করে। হ্যাঁ, কম্পনটা 1 সেকেন্ডে অনেক বেশি বার কাঁপে। মনে করো যে তুমি যখন কোনো একটা স্প্রিং ধরে টান দিবে, সেই স্প্রিংটা যে আপ ডাউন করতেছে, এটাও এক ধরনের কম্পন। ঠিক আছে। ধরো যে একটা স্প্রিং যদি আপ ডাউন করে, সেটাও এক ধরনের কম্পন। ঠিক আছে। ওকে স্যার। দেখো এখানে কি বলছে, সুরশলাকা দিয়ে একটি নির্দিষ্ট কম্পনের শব্দ তৈরি করা যায়। আর 830 হার্জ কম্পাঙ্কের একটি সুর শলাকা কম্পিত করা হলে এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ধরে নাও বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। ওকে। এখন দেখো যে এখানে আহ, বিষয়টা আগে জানা দরকার, কম্পাঙ্ক বিষয়টা কি। ঠিক আছে। মনে করো এটা একটা, ধরে নাও এটা একটা আহ, ধরে নাও এটা কোনো একটা লাঠি। এটাকে তুমি এই দিক বরাবর টেনে ছেড়ে দিবে, হ্যাঁ। ছেড়ে দিলে এটা বারবার এদিক ওদিকে যাওয়া আসা করতে থাকবে না? ধরো যে স্টিলের কোনো বা লোহার কোনো একটা জিনিস, তাহলে একবার এদিকে যাবে, তারপরে আরেকবার এদিকে যাবে, এরকম করে যাওয়া আসা বারবার করতে থাকবে না এটাকে টেনে ছেড়ে দিলে? যেমন ধরো, যদি ধরো একটা স্টিলের স্কেল, হ্যাঁ, একটা স্টিলের স্কেলকে তুমি যদি একটু বাঁকা করে কোনো জায়গার সাথে শক্তভাবে শক্তভাবে লাগিয়ে রেখে এটাকে যদি টেনে ছেড়ে দাও, এটা বারবার এদিক ওদিক এদিক ওদিক এরকম করতে থাকবে না? একটা স্টিলের, জি স্যার। তো এই দেখো যে এটা 1 সেকেন্ডে কতবার কাঁপতেছে, হ্যাঁ, সেটাকেই বলা হচ্ছে কম্পাঙ্ক। অর্থাৎ 1 সেকেন্ডে সেটা কতবার এই দিক থেকে এইদিকে যাচ্ছে, আবার এদিক থেকে এইদিকে ফিরে আসতেছে। মনে করো যে এই পজিশন থেকে, অর্থাৎ এ পজিশন থেকে বি, এই বি পজিশন, এটা হচ্ছে ধরো বি পজিশন। ধরো যে 1 সেকেন্ডে এই জিনিসটা এ থেকে বি তে আসলো, আবার বি থেকে এ তে আসলো। এটা হলো হচ্ছে গিয়ে একবার কম্পন হওয়া। মনে করো এ থেকে বি তে আসলো, আবার বি থেকে আবার ফেরত এ তে আসলো। এটা হলো একবার কম্পন, একটা কম্পন। ঠিক আছে। এরকম যদি এ এ থেকে বি তে আসে, আবার বি থেকে এ তে আসে, এরকম যদি 100 বার হয়, তাহলে বলতে হবে সেটা 100টা কম্পন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কম্পন। হুম। আর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্কর ইংলিশ হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। তো কম্পাঙ্ক ব্যাপারটা হচ্ছে যে 1 সেকেন্ডে কতবার কম্পিত হচ্ছে, মানে 1 সেকেন্ডে কতবার এ থেকে বিতে, মানে এ থেকে বিতে যাচ্ছে, আবার বি থেকে এ তে ফিরে আসতেছে। ঠিক আছে। মনে করো এ থেকে একবার বিতে গেল, বি থেকে আবার এ তে ফিরে আসলো, এটাকে আমরা বলবো একটা কম্পাঙ্ক বা একটা কম্পন। বুঝতে পেরেছো? একটা কম্পন, কম্পাঙ্ক না, একটা কম্পন। এ থেকে বিতে আসলো, আবার বি থেকে এ তে আসলো। বুঝতে পেরেছো? জি স্যার। এটা হলো একটা কম্পন। এখন মনে করো যে 1 সেকেন্ডে সে 10 বার এ থেকে গেছে, আবার এতে ফিরে আসছে, মানে এ থেকে দূরে সরে যেয়ে আবার এতে ফিরে আসছে 10 বার। তাহলে আমি বলবো যে কম্পাঙ্ক হচ্ছে 10 হার্জ।
বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এই জিনিসটাই বলছে যে তোমাদের এখানে কম্পাঙ্ক দেয়া আছে হচ্ছে 430 হার্জ। তার মানে এই যে সুর শলাকাটা, এই সুর শলাকা 1 সেকেন্ডে 830 বার কম্পন সৃষ্টি করতে পারে। বুঝতে পেরেছো? মানে 830টা কম্পন তৈরি করতে পারে 1 সেকেন্ডে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। জি। ওকে, তো সেইটার কথাই বলছে এই যে কম্পাঙ্ক। হ্যাঁ, তো এখন কম্পাঙ্ক আমাদেরকে বলে দিছে, অর্থাৎ এফ আমাদেরকে বলে দিছে। আবার বাতাসের বেগ, বেগ মানে কি ভেলোসিটি বা ভি, ভি দিয়ে প্রকাশ করা হয় বেগকে। বা কম্পাঙ্ক আমাকে বলে দিছে, অর্থাৎ এফ বলে দিছে। আবার আমাকে বাতাসের বেগ বলে দিছে ভি। এখন আমাকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি? ল্যামডা। ল্যামডা আমাকে বের করতে বলছে। তাহলে আমি ল্যামডা বের করতে পারবো না সূত্রের দিয়ে? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। আমরা একটা ইকুয়েশন জানি না সবাই? ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? জি স্যার। ভি ইজ ইকুয়াল টু সূত্রটা থেকে বুঝি নাই, সূত্রটা কোথা থেকে আসছে? ওটা কোথা থেকে আসছে? আচ্ছা, বলতেছি। সূত্রটা দেওয়া হচ্ছে উপরে। ওটা উপরে যে তোমার এখানে দেওয়া গেছে, এই তো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডা আমাদের কাছে যেতে চাইছে, তার মানে আমরা ল্যামডা লিখবো। ঠিক আছে, ল্যামডা লিখবো। ল্যামডা সমান সমান কি হবে তাহলে? এফটা ওইদিকে যে ভাগ হয়ে যাবে, তার মানে ভি বাই এফ। আর এই যে এটাই দেখাইছে এখানে ভি বাই এফ। তাহলে ভি কত আমাদের জানি? 332। আর হচ্ছে এফ হচ্ছে আমার 830। তাহলে এটাকে যদি আমি ভাগ করি আমি পাবো 0.4 মিটার। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? বুঝতে পেরেছো? জি স্যার, এবার বুঝছি। ওকে, আব্দুল্লাহ বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, আর আর কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। আচ্ছা দেখো, এখানে কি বলছে? এইটা বুঝতে পারছো? এই প্রশ্নটার এটা পারো সবাই? জি স্যার, এটা পারি। এখন দেখো, এটা বলছে তুমি একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি হাততালি দেওয়ার ঠিক 6 সেকেন্ড পরে আরেকটি হাততালির শব্দ শুনতে পেলে। তুমি পাহাড় থেকে কত দূরে আছো বলতে পারবে? বাতাসের বেগ আমাদেরকে বলে দিচ্ছে। দেখো, এখানে চিন্তা করো, মনে করো এই যে একটা পাহাড়, এই যে আরেকটা পাহাড়। ঠিক আছে, ধরো যে দুটা পাহাড় থেকে, এখন কি বলছে? তুমি একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে হাততালি দেওয়ার পরে আরেকটি হাততালির শব্দ শুনতে পেলে। মনে করো তুমি এই এ পজিশনে, এ পাহাড়টাতে দাঁড়ায় আছো। এখন তুমি যদি একটা হাততালির শব্দ দাও তখন কি হবে? শব্দটা এই যে দিক বরাবর আসবে। মনে করো এই পাহাড়, এই পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে শব্দটা আবার ব্যাক করবে, তাই তো? এটা তো পড়াইছে ম্যাম, তাই না তোমাদেরকে? জি স্যার। আচ্ছা, এটাকে কি বলে বলো তো? স্যার এই এটা যে হচ্ছে এটা আসে এটাকে এই যে আমি একবার স্যার, শব্দ শব্দ করলাম, কিছুক্ষণ পর আবার সেই শব্দটা শুনতে পাচ্ছি, এটাকে কি বলে আব্দুল্লাহ? কম্পন। প্রতিধ্বনি বল। এটা ভুলে গেলে তো হবে না। ইকো বা জি স্যার। প্রতিধ্বনি বল। মনে পড়ছে? হ্যাঁ স্যার, এবার মনে পড়ছে। আচ্ছা, তো মনে করো যে তুমি এই পজিশন থেকে হাতে তালি দিছো, হাত তালি দিছো। তারপরে কি হচ্ছে? সেটা এই যে বি পাহাড়ে এসে ধাক্কা খেয়ে আবার ব্যাক করে তোমার কাছে গেছে। এই যে এ, ওরা কি বলে দিছে আমাকে? এই যে এই পজিশন থেকে শব্দটা অবশ্যই যাত্রা শুরু করে কি করছে? বি পজিশনে আসছে, আবার বি থেকে
এই পজিশনে আসছে। তো এই যে তার মানে তুমি যেহেতু পরবর্তীতে যখন শব্দটা শুনতে পারবে, তার মানে কি অবশ্যই শব্দটা এই যে বি যে পাহাড়টা আছে এই পাহাড়ে ধাক্কা খেয়ে আবার ব্যাক করবে তোমার কাছে, তারপরেই তো তুমি পরবর্তীতে শব্দটা শুনতে পাবে, তাই না? ইয়েস স্যার। তো এই যে তুমি শব্দটা শুনতে পারছো, তুমি হাততালি যখন দিছো তখন তো একটা শব্দ শুনতেই পারছো সাথে সাথে, কিন্তু 6 সেকেন্ড পরে আবার শব্দটা শুনতে পারছো, অর্থাৎ এ থেকে বি পজিশনে আসছে, আবার বিতে এই যে এই পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে শব্দটা আবার তোমার কাছে ব্যাক করছে কতক্ষণ পরে? এই যে 6 সেকেন্ড পরে। ঠিক আছে? তার মানে সে যদি মনে করো এ থেকে বি পাহাড়ের দূরত্ব যদি হয় 10 মিটার, ঠিক আছে, তাহলে এই শব্দটা কত দূর দূরত্ব অতিক্রম করছে বলো তো? স্যার 20 মিটার। 20 মিটার। আচ্ছা হাম্মাদ, তুমি বলো তো 20 মিটার কেন? হাম্মাদ নাকি আব্দুল্লাহ? হ্যাঁ আব্দুল্লাহ, বলো তো 20 মিটার কেন? প্রথমে একবার গেছে তারপর আবার আসছে। হ্যাঁ, প্রথমে 10 মিটার আসছে, তারপরে আবার ব্যাক করে আবার 10 মিটার আসছে, তো টোটাল তাকে 20 মিটার রাস্তা অতিক্রম করতে হয়েছে ওই যে আমার হাততালি দেওয়ার সেই শব্দটাকে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন কি বলছে, আমাদের বলছে যে 6 সেকেন্ড পরে আরেকটা হাততালির শব্দ শুনতে পাইছি আমরা। এখন কি বলছে, তুমি পাহাড় থেকে কত দূরে দাঁড়িয়ে আছো বলতে পারবে? ঠিক আছে, তার মানে কি এই যে বি পাহাড় থেকে তুমি কত দূরে দাঁড়িয়ে আছো, মানে তাহলে তুমি বলতে পারো যে এ পাহাড় থেকে বি পাহাড়ের দূরত্ব কত। বা মনে করো যে এই পাহাড়টা নাই, তুমি এখানে দাঁড়ায় আছো। ঠিক আছে, ধরো যে তুমি এই যে এ পজিশনে দাঁড়ায় আছো, তুমি এইখানে, তুমি এখান থেকে হাততালি দিলে শব্দটা এই যে এ পজিশন থেকে বি তে আসলো, বি পাহাড়ে ধাক্কা খেয়ে আবার তোমার কাছে আসলো। তো তুমি পাহাড় থেকে কত দূরে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, সেটা বের করতে বলছে। এই যে আমি বললাম না একটু আগে কত মিটার, এই মিটারটা বের করতে বলছে। এটা কিন্তু 10 মিটার হবে না, তো কত মিটার হবে এটা আমাকে বের করতে বলছে, তাই তো? তো দেখো এখানে আমার কি বলছে, আমাকে কি বলে দিছে, যে আমি শব্দটা শুনতে পারছি কতক্ষণ পর? 6 সেকেন্ড পর, তাই না? শব্দটা আমি শুনতে পারছি 6 সেকেন্ড পর। আর বাতাসের শব্দের বেগ বলছে কি 332 মিটার পার সেকেন্ড। তার মানে কি এই যে 332 মিটার পার সেকেন্ড মানে কি বলতো? কি বললেন স্যার, আরেকবার বলবেন, শুনতে পাইনি। 332 মিটার পার সেকেন্ড বলতে কি বোঝো? স্যার এটা শব্দ, বাতাসের শব্দের বেগ। বাতাসের শব্দের বেগ, কিন্তু এই যে 332 মিটার পার সেকেন্ড এইটা মানে কি? মিটার পার সেকেন্ড মানে কি? এই যে মিটার পার সেকেন্ড। 332 মিটার মানে বুঝিনি, অতিক্রম করে। আবার বলো, বুঝিনি। 1 সেকেন্ডে 332 মিটার অতিক্রম করে। হ্যাঁ, ভেরি গুড, এটাই শুনতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি, যে 1 সেকেন্ডে সে কত দূর যায়? 332 মিটার যায়, তাই না? তো এখন আমাকে জিজ্ঞেস করছে পাহাড় এবং আমার মধ্যবর্তী দূরত্ব কত। তো আমি কতক্ষণ করে শুনতে পারছি বলতো প্রতিধ্বনিটা? স্যার আমি ভুল করে ব্যাক নিয়েছিলাম, আবার একটু বলুন। আমি প্রতিধ্বনিটা কতক্ষণ পরে শুনতে পারছি? 6 সেকেন্ড পরে। তাহলে দেখো, আলো, সরি, শব্দ 1 সেকেন্ডে অতিক্রম করে কতটুকু রাস্তা, কত মিটার? 332 মিটার, তাই না? তাহলে সে 6 সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে বলতো? 332 × 6 মিটার, তাই না? 332-এর সাথে 6 মিটার গুণ করলে কত হয় দেখো তো? 332-এর সাথে 6 মিটার গুণ করলে কত হয় আমাকে জানাও। স্যার একটু খুবই ক্যালকুলেট। 1992 হয়, ঠিক আছে, 1992। এখন কথা হয়েছে 1992, যে 92 মিটার, 6 সেকেন্ড পরে আমি শুনতে পারছি শব্দটা, আর 6 সেকেন্ডের শব্দ কত মিটার যাবে? 1992 মিটার যাবে। তার মানে কি এই যে হচ্ছে এ পয়েন্ট ধরো এইটা, আর এই যে বি পয়েন্ট ধরো এইটা, ঠিক আছে, বি পয়েন্টে হচ্ছে আমাদের পাহাড়টা আছে। তার মানে কি এ পয়েন্ট থেকে সাউন্ডটা বি পয়েন্টে আসছে,
আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসছে, এই যে আসা এবং যাওয়া টোটাল দূরত্বটা হচ্ছে 192 মিটার। বুঝতে পেরেছো? জি আসা, স্যার। এই যে এ থেকে বি তে আসছে সাউন্ডটা, আবার বি থেকে এ তে আসছে, তার মানে সে টোটাল দূরত্ব অতিক্রম করছে কত? সে 6 সেকেন্ড অতিক্রম করছে, 6 সেকেন্ড লাগছে, অর্থাৎ এ থেকে সাউন্ডটা বি তে যাইতে, অর্থাৎ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে আবার আমার কানে আসছে, অর্থাৎ এ পয়েন্টে আসছে, অর্থাৎ এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার এ পয়েন্টে আসতে সময় লাগছে কত? 6 সেকেন্ড, তাই না? তো 6 সেকেন্ডে আমার কত দূর অতিক্রম করতে পারে শব্দ? 6 সেকেন্ডে শব্দ অতিক্রম করতে পারে 1992 মিটার। তার মানে ডেফিনেটলি এ থেকে বি তে গেছে, আবার বি থেকে এ তে আসছে, এই টোটাল দূরত্বটা হবে কত? 1992 মিটার। রাফি, বুঝতে পারছো কি? জি স্যার। শিওর বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝছি এবার। এখন দেখো, সে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 1992 মিটার। এখন যদি আমি 1992 কে 2 দিয়ে ভাগ করি, তাহলেই তো আমি এ থেকে বি এর দূরত্ব পেয়ে যাচ্ছি, তাই না? 2 দিয়ে ইয়েস কেন স্যার। ভাগ করবো বলতো? কারণ সে একবার গেছে, আবার আরেকবার ব্যাক করছে। বুঝতে পারছো? স্যার একটা একই কোয়েশ্চেন পথ, ছিল। একই পথ দুইবার অতিক্রম করছে, যার কারণে 2 দিয়ে ভাগ করবো। 1992 ডিভাইডেড বাই 2, এটা তাহলে আমাদের অ্যান্সার কত আসে? 996 মিটার। অর্থাৎ তোমার এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হবে 996 মিটার। হ্যাঁ বলো রাফি, তোমার কোশ্চেন। স্যার এই যে এখানে ডি ইজ ইকুয়াল টু উপরে ভিটি ডিভাইডেড বাই 2 আছে স্যার, ভি এর মান হচ্ছে বাতাসের বেগ, আর টিটা স্যার কি? যেটা হচ্ছে টাইম। টাইম। টাইম হচ্ছে যে সেকেন্ড, দেওয়া, এই যে দেওয়াই আছে, তোমার কোশ্চেন দেখো তুমি, এই হ্যাঁ দেখো স্যার, এবার দেখছি 6 সেকেন্ড ভেলোসিটি। টি। দেখো এখানে টি এর পরিবর্তে কি বসাইছে? 6 বসায় নাই। আর 6 আমার কি দেয়া আছে? 6 সেকেন্ড টাইম। আর এই যে এখানেও জি তো স্যার, দেওয়া আছে, এবার দেখছি নিচে দেওয়া আছে। টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড। বুঝতে পেরেছো? এই হ্যাঁ সূত্র, স্যার। এই সূত্র কোনো কিছুই না, এই সূত্র মনে রাখার কি দরকারই নেই। তুমি মনে রাখবা মেইন কনসেপ্টটা কি, যে কি ঘটতেছে, ঘটনাটা কি ঘটতেছে অ্যাকচুয়ালি। বুঝতে পারছো? যে শব্দটা এক এ এ থেকে বি তে যাচ্ছে, আবার বি থেকে এ তে ব্যাক করতেছে, টোটাল সময় লাগতেছে কত? 6 সেকেন্ড। তার মানে সে 6 সেকেন্ডে কত দূর অতিক্রম করছে, আমি যদি এইটা বের করতে পারি, 6 সেকেন্ডে আমার কত দূর অতিক্রম করছে আমি যদি এটা বের করতে পারি, তাহলে আমি যাওয়ার পথ এবং আসার পথ টোটালটা আমি জেনে গেলাম, তাই না? তো সেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি পেয়ে গেলাম আমার এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব। বুঝতে পারছো না রাফি? ইয়েস স্যার। ওকে। স্যার আমার এক্সাম স্টার্ট হবে 6 তারিখ থেকে, তো আমি 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ক্লাসে জয়েন করতে পারবো না মেবি। 6 তারিখ থেকে 10 তারিখ এক্সাম শেষ হবে কবে? 10 তারিখে? স্যার 10 তারিখে শেষ হবে। আচ্ছা, 10 তারিখ যদি শেষ হয় তাহলে তো এক্সাম করতে পারো, মানে ক্লাস করতে পারবা মনে হয় 10 তারিখে। হ্যাঁ স্যার, 10 তারিখে জয়েন করতে পারবো। আচ্ছা, এক্সাম শুরু কবে থেকে? স্যার 6 তারিখ থেকে। 6 তারিখ থেকে এক্সাম শুরু। আচ্ছা, তাহলে 6 তারিখ থেকে যদি এক্সাম শুরু হয়, তার মানে তুমি 5 তারিখে জয়েন করতে পারবে না, মানে 5 থেকে 9 তারিখ, তাই তো? জি স্যার, জি স্যার। হুম হুম। তার মানে এইটাই আমার লাস্ট ক্লাস, কালকে যেহেতু ক্লাস নাই, তারপর তো 5 তারিখ। ও আচ্ছা আচ্ছা। তারপরে চেষ্টা করো পরীক্ষাগুলো দেওয়ার, ঠিক আছে? পরীক্ষা দিয়ে আবার লিভ নিয়ে নিও। আচ্ছা, আমাদের সাথে যে নতুন জয়েন করেছো কে? স্বপ্নিল নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্বপ্নিল, আজকে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাস চলতেছে। অর্থাৎ 1 সপ্তাহ যাবত যা পড়ানো হয়েছে সেটার উপর বেস করে যা যা প্রবলেম আছে স্টুডেন্টদের, সেগুলো এই প্রবলেম সলভিং ক্লাসে সলভ করে দেওয়া হয় স্টুডেন্টদেরকে। তোমার যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাদেরকে জানাতে পারো, আমরা সবাই মিলে একসাথে সলভ করি প্রবলেম গুলো। তোমার যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে জানাও। আর আব্দুল্লাহ, শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার।
তোমার কি আর কোনো প্রবলেম আছে আর কোনো না স্যার, সাবজেক্টে? বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, ডিজিটাল টেকনোলজি? না স্যার। আচ্ছা, যেহেতু তোমাদের আর প্রবলেম নেই, আমরা সায়েন্সের বেশ কয়েকটা দুটো প্রবলেম সলভ করলাম। তো আমরা ডিজিটাল টেকনোলজিটা কন্টিনিউ করি, কি বলো? তোমাদের ডিজিটাল টেকনোলজি সাবজেক্টে অনেক পিছায় আছে, এই জন্য চাচ্ছি জি, ডিজিটাল আমার টেকনোলজিটা। ডিজিটাল টেকনোলজি তোমাদের কতদূর হয়েছে? তোমাদের মান্থলি এক্সাম হয়েছিল এই যে, স্যার 39 পেজ পর্যন্ত। আচ্ছা, 39 পেজ পর্যন্ত তোমাদের মান্থলি এক্সাম হয়েছে। আচ্ছা, আজকে আমরা সেশন 4 শুরু করি, ঠিক আছে? তো সেশন 4-এ কি বলা হচ্ছে, এখানে বেশ কিছু কথা বলছে যে আমরা এর আগে কি করছি না করছি এসব। বলা হচ্ছে যে একবিংশ শতাব্দীতে যে ডিজিটাল যোগাযোগ মাধ্যমটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, আচ্ছা, সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝো? স্যার সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আমাদের যেমন প্ল্যাটফর্ম ধরা যায় ফেসবুক, টুইটার, এগুলোর মধ্যে আমরা যেগুলো ভিডিও ছাড়ি এগুলোই সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এটা, আর কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলতে কি বোঝো? ধরো যে তোমরা পরীক্ষা দিতে বসছো, হ্যাঁ? এখন পরীক্ষার হলে কোশ্চেন আসছে যে সোশ্যাল মিডিয়া কাকে বলে, কি লিখবা তুমি? সোশ্যাল মিডিয়া কাকে বলে কেউ বলতে পারবে? আব্দুল্লাহ, স্বপ্নিল? অনেক সহজ তো এটা। সোশ্যাল মিডিয়া কি? দেখো, আমরা সোশ্যাল মিডিয়ায় কি করি এটা আগে চিন্তা করো। সোশ্যাল মিডিয়ার ডেফিনেশনটা দেওয়ার জন্য ফার্স্ট অফ অল তুমি এভাবে চিন্তা করবা যে আমরা সোশ্যাল মিডিয়ায় কি করি। আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ছবি, ভিডিও শেয়ার করি একজনের আরেকজনের সাথে, তারপরে একজন আরেকজনের সাথে মেসেজিং করি, ঠিক আছে, তাই না? তো আমি এভাবে তো বলতে পারি যে সোশ্যাল মিডিয়া হলো ইন্টারনেট ভিত্তিক একটা প্রযুক্তি বা টেকনোলজি, যা ব্যবহারকারীদের তথ্য, তারপরে হচ্ছে ব্যক্তিগত মেসেজ এবং অন্যান্য ছবি, ভিডিও ইত্যাদি শেয়ারের ক্ষেত্রে মানুষ ব্যবহার করে বা একজন আরেকজনের সাথে শেয়ার করে। এই মিডিয়াটাকে বলা হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া। বুঝতে পেরেছো সবাই? যদি তোমাদের বলা হয় সোশ্যাল মিডিয়া কাকে বলে, তো তাহলে কি বলবা? যে এটা হচ্ছে একটা ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তি, যা দ্বারা মানুষ কি করে, একজন আরেকজনের সাথে ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করে, ঠিক আছে? আর কি করে, একজন আরেকজনের সাথে ব্যক্তিগত কথাবার্তা বলতে পারে, ঠিক আছে? আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গ্রুপ, গুগল কলে জয়েন হচ্ছে, এটা একটা সোশ্যাল মিডিয়া না? যে গুগলের মাধ্যমে আমরা যে কথাবার্তা বলতেছি, হ্যাঁ, এটাকেও টাইপ অফ সোশ্যাল মিডিয়া বলা চলে। ওই যে আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাস করতেছি, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতেছি, একজন আরেকজনের কাছ থেকে বিভিন্ন জিনিস শিখছি, আমরা আমাদের হোমওয়ার্ক শেয়ার করছি। তো এটাকেও টাইপ অফ সোশ্যাল মিডিয়া বলা যেতে পারে। যেমন সোশ্যাল মিডিয়া কি শুধু আহ দেখো সোশ্যাল মিডিয়া কি কি হয়, যেমন সোশ্যাল মিডিয়া সম্পর্কে তোমরা এক এক করে না বলো তো সোশ্যাল মিডিয়ার নাম। তুমি তিনটার নাম বলো। কে আছো? এক এক করে বলি। আমাদের সাথে আছো স্বপ্নিল। স্বপ্নিল, তিনটা সোশ্যাল মিডিয়ার নাম বলো তো। যেমন স্যার ফেসবুক, টুইটার, মেসেঞ্জার। ফেসবুক আর মেসেঞ্জার তো একই হয়ে গেল, আচ্ছা যাই হোক, সেটাও সমস্যা নেই, এটাও হবে। আর রাফি, বলো তো তিনটা। স্যার গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম, হ্যাঁ ঠিক আছে।
আর এখন আব্দুল্লাহ বলো তো তিনটা। স্যার হোয়াটসঅ্যাপ, তাহলে আমরা এটা বলতে পারি হ্যাঁ হোয়াটসঅ্যাপ একটা, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, বলো। ইমো, ক্রোম, হোয়াটসঅ্যাপ, ইমো, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, ইমো, আরেকটা ক্যামেরা, বুঝি নাই। ওমেগা, ক্যামেরা, লিঙ্কডইন। লিঙ্কডইন, হ্যাঁ লিঙ্কডইনও একটা সোশ্যাল মিডিয়া। আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা সাধারণত একজন আরেকজনের সাথে ছবি শেয়ার করি, তারপরে হচ্ছে গিয়ে তোমার কথাবার্তা বলি, এগুলো করলেই যে সেটা সোশ্যাল মিডিয়া, নট লাইক দ্যাট, ঠিক আছে। দেখো টুইটার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, তারপরে আমাদের ব্লগার, বিভিন্ন ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট কিন্তু একটা সোশ্যাল মিডিয়া বলা যায়, বুঝতে পেরেছো? যেমন ওয়েবসাইটে ইউজফুল অ্যাপ সোশ্যাল মিডিয়া, বুঝিনি। মানে আমাদের ইউজফুল অ্যাপটা যেটা আছে এটাও কি সোশ্যাল মিডিয়া? না, এটাকে সোশ্যাল মিডিয়া বলা যায় না। ওকে, বিভিন্ন ধরনের, যেমন রেডিট, যেখানে মানুষ একজন আরেকজনের সাথে আহ, মানে বিভিন্ন জিনিস শেয়ার করে, এটাও একটা সোশ্যাল মিডিয়া। রেডিটের নাম শুনেছো তোমরা, রেডিট? জি স্যার, শুনেছিলাম। আচ্ছা, তারপরে কোরা, কোরা, এগুলো হচ্ছে এক একটা সোশ্যাল, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। শুধু যে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলো, ইউটিউব, এগুলোই যে সোশ্যাল মিডিয়া এমনটা কিন্তু না। সোশ্যাল মিডিয়া আরো অনেক আছে, যেমন ব্লগার, ঠিক আছে, তারপর ওয়ার্ডপ্রেস, যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা হয়, এই ওয়েবসাইট গুলো এক একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। তারপরে রেডিট, কোরা, যেমন তোমাদেরকে রেডিটের সার্চ দিয়ে দেখাই, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? এই যে রেডিটের লোগোটা এরকম, যেমন ফেসবুকের লোগো আছে, এটা হচ্ছে রেডিট, এটা একটা সোশ্যাল মিডিয়া। তারপরে কোরা, কোরাটা দেখি, এই যে কোরার হচ্ছে এরকম লোগোটা, এটা ঠিক আছে। এগুলো হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। এগুলোর, এই যে কোরার ওয়েবসাইটে আমরা যাই, দেখো কোরাতে কি হয়, বিভিন্ন ধরনের তুমি ইয়ে পাবে, কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার তুমি এখান থেকে পাবে, ঠিক আছে। যেমন ছোট্ট একটা কোশ্চেন আমরা এখানে ইয়ে করতে পারি, বিভিন্ন ধরনের, এই যে কম্পিউটার সম্পর্কে আপনি এমন কি জানেন যা বেশিরভাগ লোক এরা জানে না, একজন কোশ্চেন করছে, ঠিক আছে। এখন অনেক মানুষ এটা কি করে, অ্যান্সার দেয়, এক একজন অ্যান্সার দেয়, ঠিক আছে। যেমন এই যে বিভিন্ন, এক একজন এক এক রকমের কোশ্চেন করে, আর এক একজন এভাবে করে অ্যান্সার দেয়, এটা একটা সোশ্যাল মিডিয়া, বুঝতে পেরেছো? এই যে যেমন এখানে কেউ তাদের বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করে, যে বাস্তব অভিজ্ঞতাগুলো থেকে বলছি বলছি বড়শিতে আটকানোর আগে যদি মাছকে বোঝানো হতো উপরে মানুষ আছে, ঠিক আছে, যে মানুষের কাছে দা, বটি, ছুরি, লবণ, মানে এরকম পড়লে তোমরা অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটা সোশ্যাল মিডিয়া, শুধু ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এগুলো না, ঠিক আছে। আমার একটা কল আসছে, কলটা রিসিভ করে আবার ব্যাক করছি। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা কি জানলাম, সোশ্যাল মিডিয়া কাকে বলে, হ্যাঁ। তো এখন এখানে বলছে কি, ডিজিটাল সামাজিক মাধ্যমের নাম, ঠিক আছে, ডিজিটাল সামাজিক মাধ্যমের নাম, সেখানে আমরা যেসব কাজ করি। তো এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, যে চারটা মাধ্যম বলছে এখানে, যে সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম, ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম, ঠিক আছে। তো এখানে একটা, এখানে একটা, এরকম করে তোমরা চারটা সামাজিক যোগাযোগের নাম মাধ্যমের নাম লিখবে, এবং তার সাথে এখানে সেগুলো দিয়ে আমরা যেসব কাজ করি সেগুলো এগুলোতে লিখে ফেলবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক করে সবাই গ্রুপে সাবমিট করে দিবে, আর সেটা আজকে রাত্রের মধ্যেই। মনে থাকবে তো নাকি সবার? জি স্যার, মনে থাকবে। স্যার আব্দুল্লাহ, বুঝি নাই। এই যে এখানে যে ছকটা দেখতে পাচ্ছ, তোমাদের হচ্ছে কত নাম্বার পেজ, 40 নাম্বার পেজ। 40 নাম্বার পেজে তোমরা এই যে চারটা সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখবে, এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেসব কাজ করি, এই যে ডান পাশে এই ঘরগুলোতে, এই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কি কাজ করি সেগুলো আমরা লিখবো। যেমন এখানে যদি হয় তোমার
ফেসবুক। তাহলে ফেসবুকে আমরা কি কি করি এই ঘরটাতে তুমি লিখে দিবে। এভাবে করে এই চারটা চারটা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সেগুলোতে কি করি এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে? স্যার হ্যাঁ বলো আব্দুল্লাহ। হোয়াটসঅ্যাপে সাবমিট করব? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেই গ্রুপে সাবমিট করে দিও। ঠিক আছে? স্যার ইউজফুলি অ্যাপে করলে হবে না? ইউজফুলি অ্যাপের থেকে হোয়াটসঅ্যাপটা ইজি হয় না তোমাদের জন্য? জি স্যার, ইজি হয়। আচ্ছা, এরপরে তোমাদের এখানে কি বলছে, এই যে বক্তৃতার বিষয় বিভিন্ন বিষয় বলছে যে ডিজিটাল যোগাযোগ মাধ্যমে কতটুকু সময় ব্যয় করা উচিত। ঠিক আছে, এই সম্পর্কে একটা বক্তৃতা লিখতে বলছে। তারপরে হচ্ছে দিনের কোন সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত নয়, ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপত্তা ঝুঁকি। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা তোমরা কি বলতে পারবে এগুলো কখন কোনটা কি করা উচিত না না কোনটা কখন করা উচিত না? জি স্যার বলতে পারবো, কিন্তু ঠিক হবে কিনা বলতে পারতেছি না। আচ্ছা, দেখো এখানে আমরা এখানে পড়ে যাই যে কি বলছে। ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আমরা মূলত বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করি, সেই সাথে আরো বেশ কিছু কাজ করি যেগুলোর পিছনে আমাদের কোনো ধরনের অর্থ ব্যয় না হলেও আমাদের দিনের অনেকটুকু সময় ব্যয় হয়ে যায়। বুঝতে পেরেছো? এটা তো স্বাভাবিক। এটা আমরা যখন ফেসবুক ইউজ করি আমরা সবাই এটা ফেস করি যে অর্থ ব্যয় হয় না, বাট আমাদের সময়, যে মূল্যবান সময়, সে সময়টা আমরা নষ্ট করে ফেলি। তারপরে আমরা সাধারণত আমাদের মুঠোফোন গুলোর সাহায্যে বিভিন্ন ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। অনেক ক্ষেত্রে দেখা যায় মুঠোফোনের ছোট স্ক্রিনের দিকে অনেক বেশি একটানা তাকিয়ে থাকার ফলে আমাদের চোখে নানা ধরনের সমস্যা হয়। ঠিক আছে, এই চোখে অনেক বেশি স্ট্রেস পড়ে। ঠিক আছে, তারপরে বলছি স্যার কি এছাড়া। হ্যাঁ বলো। স্যার ফোনের মধ্যে যে একটা থাকে একটু স্যার দাঁড়ান। আই শিল্ড নাকি? আই কমফোর্ট শিল্ড, এইটা ইউজ করলে কি চোখের সমস্যা হয় না? এটা অ্যাকচুয়ালি কি করে, তোমার ফোনের ব্লু লাইট ইমিশনটা কমিয়ে দেয়। তোমার ফোন থেকে কিন্তু একটা ব্লু লাইট তোমার চোখে এসে পড়ে, বুঝতে পারছো? ফোনের স্ক্রিন থেকে অর্থাৎ ডিসপ্লে থেকে একটা ব্লু লাইট তোমার চোখে এসে পড়ে। সেই ব্লু লাইট ইমিশনটা কমিয়ে দেয়। এটা যে একেবারেই ক্ষতি করে না এমনটা না, বাট ব্লু লাইট ইমিশন যেহেতু কম হয়, যার কারণে ক্ষতিটা একটু কম হয়। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এছাড়া ডিজিটাল সামাজিক মাধ্যম যোগাযোগ যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত মনোযোগ ব্যয় করার ফলে আমাদের অন্যান্য কাজে মনোযোগ দিতেও অনেক ক্ষেত্রে সমস্যা হয়। খুবই স্বাভাবিক ব্যাপার যে যদি আমরা ডিজিটাল যোগাযোগ মাধ্যমগুলোতে একটু বেশি মনোযোগ দিয়ে ফেলি, অবশ্যই আমরা অন্য আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে আমাদের দৈনন্দিন চলাফেরা, কাজকর্ম, পড়াশোনা, এগুলোতে খুব বেশি আমরা কনসেন্ট্রেট করতে পারবো না। কারণ দেখো আমাদের ব্রেইন কিন্তু একটা লিমিট থাকে যে হ্যাঁ আমি ঠিক কতটুকু কনসেন্ট্রেট করতে পারতেছি একটা কাজে। দেখো তুমি যদি একটা কাজ প্রথমের দিকে শুরু করো, হ্যাঁ, ধরো তুমি তোমার বইয়ের পড়া মুখস্থ করা শুরু করলে, হ্যাঁ, তো যখন তুমি পড়াশোনা মুখস্থ করা শুরু করে দিলে তখন প্রথমের দিকে খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে পারতেছো, কিন্তু আফটার এ সার্টেন পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের পরে তুমি কিন্তু দেখবে যে তোমার প্রথমে যেরকম মুখস্থ করতে পারছিলে পরে আর সেরকম মুখস্থ হচ্ছে না। বুঝতে পেরেছো? তেমনি ভাবে যে এই জিনিসটা কেন হয়, এই জিনিসটা হয় যে হচ্ছে গিয়ে মানুষ একসাথে মানে কনস্ট্যান্টলি একটা বিষয়ের প্রতি অনেকক্ষণ মনোযোগ দিয়ে থাকতে পারেন। তো যখন দেখা যায় ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায়, যখন তোমরা অনেক লং টার্ম ধরে ব্যবহার করা হয় এই মাধ্যমগুলো, তখন কি হয় যে অন্যান্য যে আনুষঙ্গিক কাজগুলো আছে আমাদের পড়াশোনা এবং অন্যান্য যদি কোনো কাজ থেকে থাকে সেগুলোতে আমরা স্বাভাবিকভাবেই সেরকম মনোযোগ দিতে পারি না। সেটাই বলছে এখানে যে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত মনোযোগ ব্যয় করার ফলে আমাদের অন্যান্য কাজে মনোযোগ দিতেও অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে।
এখন এখন তাহলে প্রশ্ন হলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আমরা কিভাবে ব্যবহার করব? আমরা আসলে কতটা সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যয় করব, ঠিক আছে? দিনের মাঝে এমন কোন সময় আছে যখন আমরা এসব ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব না? এই মাধ্যমগুলোর অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে? এসব বিষয়গুলো নিয়ে জোড়ায় আলোচনা করি এবং এরপর আমরা সবাই মিলে একটি উপস্থিত বক্তৃতার আয়োজন করব। বক্তৃতার জন্য নিচের বিষয়গুলো থেকে কোনো একটিকে নির্বাচন করি। আচ্ছা, তোমরা আজকে মিটিং এ কয়জন আছো? 3 জন আছো। ওকে, আজকে তোমাদের 3 জনকে 3টা বিষয় আমি দিয়ে দিব যে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কত সময় ব্যয় করা উচিত, ঠিক আছে? এইটা লিখবে হচ্ছে গিয়ে রাফি, ঠিক আছে? রাফি, তুমি এটা লিখে গ্রুপে সাবমিট করে দিবে। স্যার কয়টার মধ্যে করব? আজকে রাতের মধ্যে দিয়ে দিলেই হবে, ঠিক আছে? দিনের কোন সময়টাতে আমরা ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করব, ঠিক আছে? এইটা হবে, এটা এটা এই প্রশ্নটার অ্যান্সার লিখবে। কে লিখবে? কে আছো? আব্দুল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আরেকজন কোথায়? ও লিভ নিয়ে নিচ্ছে নাকি? আচ্ছা, তাহলে তোমরা দুইজনই এই দুইটা প্রশ্নের অ্যান্সার লিখে গ্রুপে সাবমিট করবে, ঠিক আছে? বুঝতে ওকে পেরেছেন স্যার। সবাই? স্যার আমি কি সবগুলাই করে দিতে পারি? হ্যাঁ, সবগুলো করতে পারো, যদি সময় পাও সবগুলো করে দিতে পারো। আচ্ছা স্যার, সময় পেলে একটার অধিক করে দিব। আচ্ছা, আচ্ছা, তারপরে আর কি বলছে এখানে যে বক্তৃতার বিষয়? তাহলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জেনেছি। অতিরিক্ত, এই যে তোমরা যখন এই প্রশ্নগুলো লিখবে, যখন তোমরা চিন্তা ভাবনা করবে, তোমরা চাইলে ইন্টারনেটের হেল্প নিতে পারো, ঠিক আছে? তোমরা ইন্টারনেট থেকেও হেল্প নিতে পারো চাইলে, যে হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম অতিরিক্ত ব্যবহারের অসুবিধা কি, তারপরে হচ্ছে গিয়ে কোন সময় ব্যবহার করা উচিত, কোন সময় উচিত না, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা সার্চ করে তোমরা লেখাটা লিখতে পারো, ঠিক আছে? তোমরা ওকে ইন্টারনেট স্যার। সার্চ করতে পারো। এটা তোমাদের লিখতে দেওয়ার মেইন কারণটাই হচ্ছে তোমাদের ব্যাপারগুলো জানা, ঠিক আছে? এই যে ইন্টারনেটের মাধ্যমে আমি তোমাদেরকে বললাম, যখন আমি তোমাদেরকে বললাম যে হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে এই জিনিসটা খুঁজে বের করো, তখন তোমাদের মাঝে আরেকটা স্কিল ডেভেলপ হবে, সেটা হচ্ছে ইন্টারনেট থেকে কিভাবে সার্চ করে কোনো একটা প্রশ্নের অ্যান্সার বের করা যায়। বুঝতে পেরেছো? এই জন্যই মূলত টাস্ক গুলো দেয়া। ইন্টারনেট থেকে লিখে দরকার যদি দেখে দেখে লিখতে হয়, তারপরেও আমি বলবো যে হ্যাঁ, সেটাই করো। প্রপার অ্যান্সারটা খুঁজে বের করো, ইন্টারনেট থেকে খুঁজে বের করে সেটা তোমরা খাতায় লিখে সাবমিট করবে গ্রুপে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এরপরে কি বলছে? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের ঝুঁকি সম্পর্কে জেনেছি। যখন তোমরা এই যে এটা 3 নাম্বার কোশ্চেনটা লিখবে, তখন তোমরা জানতে পারবে। তবে এটি নিয়ে ভয় না পেয়ে আমাদের কি হতে হবে? সচেতন হতে হবে। অন্যান্য প্রযুক্তির মতোই এটি খুব দ্রুত গতিতে আমাদের সমাজের কাঠামোতে পরিবর্তন আনছে। যেহেতু এই পরিবর্তনের গতি সামাজিক রীতিনীতি এবং দেশের আইনের স্বাভাবিক বিবর্তনের চেয়ে দ্রুত, আমরা এখনো শিখছি কিভাবে এর সাথে তাল মেলাতে হবে। দেখো এখানে যে কথাটা বলছে যে আমাদের যে সমাজের কাঠামোতে পরিবর্তন আনছে কিভাবে, অর্থাৎ এই যে সোশ্যাল মিডিয়া গুলো কিভাবে আমাদের সমাজের কাঠামোতে পরিবর্তন আনছে। দেখো, বাইরের দেশের একজন মানুষ, বাইরের দেশের একজন মানুষের সাথে কিন্তু আমরা খুব সহজেই মিশে যেতে পারি এই সোশ্যাল মিডিয়া গুলোর মাধ্যমে। যখন বাইরের দেশের একজন মানুষকে আমি ফলো করি, যখন তার বিভিন্ন পোস্ট গুলো দেখি, তারা কি করতেছে, তাদের লাইফ স্টাইল গুলো দেখি, যদি সেগুলো আমাদের ভালো লাগে, তখন আমাদের কি মন চায়? আমারও মন চায় যে হ্যাঁ, আমি তার মতো হব, তাদের মতো আমিও করব, তাদেরকে আমিও যখন ফলো করা শুরু করব, দেখা যাচ্ছে যে আস্তে আস্তে শুধু আমি না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো বাংলাদেশ থেকে বাইরের দেশের তো অনেক মানুষই, বাইরের দেশের অনেক মানুষকে তো বাংলাদেশের মানুষেরা ফলো করে, তাই না? তো যখন তারা তাদেরকে ফলো করে, তাদের মতো হওয়ার চেষ্টা করে, তাদের মতো লাইফ স্টাইল লিড করার ট্রাই করে, তো দেখা যায় যে তাদের লাইফ
বাংলাদেশের মানুষের লাইফস্টাইলে আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করে, যেটা আমাদের সমাজে আমরা লক্ষ্য করতে পারি। রাস্তাঘাটে আমাদের চলাফেরা, সমাজে মানুষের সাথে ওঠা বসার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করতে পারি। ঠিক আছে? তো এভাবেই অ্যাকচুয়ালি আমাদের সমাজের কাঠামোতে পরিবর্তন আনে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আর এই পরিবর্তনগুলো হয় খুব দ্রুত। ঠিক আছে? স্যার একটা কোয়েশ্চেন করতে পারি কি? হ্যাঁ, অবশ্যই, বলো। স্যার মানে বইয়ের কোনো কোয়েশ্চেন না, বাইরে থেকেই করতেছি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আচ্ছা স্যার, বাদ্যযন্ত্র মানে গিটার বাজানো এগুলো কি ইসলামিক পক্ষে আছে, মানে হারাম নাকি বাজানো গিটার? হ্যাঁ, গিটার যে কোনো বাদ্যযন্ত্রই, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হচ্ছে গিয়ে ডাফ বলে। হ্যাঁ, ডাফ জি ছাড়া স্যার, ওইটা হচ্ছে ঢোলের মতো, বাট এক সাইডটা খোলা থাকে আর এক সাইডে হ্যাঁ, বাঁধা ডাফ থাকে। ছাড়া যে কোনো বাদ্যযন্ত্রই মুসলিমদের জন্য হারাম করা হয়েছে। বাট স্যার এখানে গিটারও কিছু হারাম? হ্যাঁ, গিটারও হারাম। এটাও একটা বাদ্যযন্ত্র তো, তাই না? তো সেটাও হারাম। আর গিটার কি কাজে ইউজ করা হয় তুমি আমাকে বলো। গানের জন্য স্যার ইউজ গান করা হয়, করার কাজে। নৃত্য করার ক্ষেত্রে ইউজ করা হয়। তো মিউজিক যেহেতু হারাম, গান হারাম, তো গিটারও অবশ্যই হারাম হবে। আর অন্য দিক থেকে তো আমরা জানি যে হ্যাঁ, বাদ্যযন্ত্র হারাম, তাই না? তো ডেফিনেটলি গিটারও হারাম, তাই না? ওকে স্যার। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে, বক্তৃতার জন্য তোমাদেরকে বলা হয়েছে। এই যে যে তিনটা বিষয় আমরা তোমাদেরকে হোম টাস্ক দিলাম, সেই তিনটা বিষয় নিয়েই, এই যে তিনটা বিষয় নিয়ে যে কি বলছে, ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটুকু সময় ব্যয় করা উচিত, দিনের কোন সময় ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা উচিত নয়, এবং ডিজিটাল সামাজিক যোগাযোগের মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি। এই যে নিরাপত্তা ঝুঁকিটা তোমাদের ওই কোশ্চেনে বলা নেই। নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা, তারপরে হচ্ছে গিয়ে এই এই ব্যাপারগুলো, তাই না? যে কোনো ফিশিং সাইটের কোনো জি স্যার। মানে যে সাইটটাকে দেখে আমার মনে হবে যে না, এটা একটা, এই সাইটটা নিরাপদ না বা ফিশিং সাইট, সেই সাইটগুলোতে আমরা যাব না। আমাদের ক্রেডেনশিয়াল বা পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা সেখানে ইনপুট করব না বা দিব না। ঠিক আছে? এই যে নিরাপত্তা ঝুঁকিগুলো আছে, এইগুলো সম্পর্কে এটাও তোমরা সার্চ করবে। ঠিক আছে? এটা দুইজনেরই টাস্ক, যে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তার ঝুঁকি। হ্যাঁ, কি কি নিরাপত্তা ঝুঁকি আছে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। হ্যাঁ, এটা সার্চ করে লিখবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কি কি নিরাপত্তা ঝুঁকি রয়েছে। ঠিক আছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে কি কি নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এই জিনিসটা সাবমিট করবে গ্রুপে। বুঝতে পেরেছো? ওকে স্যার। ওকে, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই রাখবো। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ এই যে এখান থেকে শুরু করবো, এই ঘটনাটা আমরা দেখতে স্যার পাচ্ছি। রাত্রেবেলা 10টার মধ্যে আপনাকে এই কোশ্চেন গুলো সাবমিট করলে হবে না? হ্যাঁ, হ্যাঁ, হবে হবে, রাত 12টার মধ্যেই সাবমিট করলে হবে। আব্দুল্লাহ, শুনতে পাচ্ছো? আমার ক্লাসে আছো? ইয়েস স্যার। অবশ্যই সাবমিট করবে রাত 12টার মধ্যে। ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। আব্দুল্লাহ, ইয়েস স্যার। পারবে তো নাকি? ইয়েস স্যার। আজকে রাত 12টার মধ্যেই তাহলে তোমরা দুজনই সাবমিট করে দিবে কোশ্চেনটা। ঠিক আছে? যেগুলো দিলাম, এই যে এখানে 3টা কোশ্চেন আছে, 3টার মধ্যে আব্দুল্লাহকে 2 নাম্বারটা দিয়েছিলাম, এটা তো থাকবেই। সাথে এই যে 3 নাম্বারটা সবার জন্যই থাকবে। এর আগে আরো একটা হোমওয়ার্ক দিয়েছি, সেটা হচ্ছে এই যে এই 4টা, যে সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, এবং সেগুলোতে আমরা স্যার কি কি কাজ সবগুলোই করি। আজকে সাবমিট করব? হ্যাঁ, হ্যাঁ, সবগুলোই আজকে। ঠিক আছে? ওকে স্যার। সবগুলোই আজকে সাবমিট করে দিবে তুমি সবাই। আচ্ছা, তাহলে এখন লিভ নিতে পারো তোমরা। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।